হ্যালো এভরিবডি। আজ আমরা আলোচনা করব ডারউইনবাদ বা ডারউইনিজম সম্পর্কে। ডারউইন হলো একজন ব্রিটিশ ন্যাচারালিস্ট। ডারউইন জন্মগ্রহণ করেন 1809 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1882 খ্রিস্টাব্দে। ডারউইন HMS বিগালে 1831 খ্রিস্টাব্দ থেকে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন দেশ, বিভিন্ন দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন। তার মধ্যে দক্ষিণ আমেরিকার বিভিন্ন ছোট ছোট দ্বীপপুঞ্জ যা গ্যালাপাগোস বলে বিখ্যাত, তাছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ইত্যাদি বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন। ডারউইন এই সমস্ত দেশে, এই সমস্ত ভূভাগে তার প্রাণীর বৈচিত্র্য, উদ্ভিদের বৈচিত্র্য এবং তার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেন গভীরভাবে এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করেন। পরবর্তীকালে দেশে ফেরার পরে এই সমস্ত তথ্যগুলি, এই বিপুল তথ্য ভাণ্ডার থেকে বিভিন্ন তথ্যের বিশ্লেষণের মাধ্যমে একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করেন। আমরা জানি ডারউইন এই বিপুল তথ্য ভাণ্ডার থেকে একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য দুইজন বিজ্ঞানীর লিখিত বই দ্বারা বিশেষভাবে অনুপ্রেরিত হয়েছিলেন। বিজ্ঞানী ম্যালথাস তার বই প্রিন্সিপালস অফ পপুলেশন থেকে তিনি বিশেষভাবে উৎসাহ পেয়েছিলেন এবং তার পরবর্তী যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্তে উপনীত হতে তাকে সাহায্য করেছিল। এছাড়াও বিজ্ঞানী লাইল এর প্রিন্সিপালস অফ জিওলজি এই বইটিও তাকে বিশেষভাবে অনুপ্রেরিত করে। আরও একজন বিজ্ঞানীর নাম আমরা বলতে পারি বিজ্ঞানী রাসেল ওয়ালেস। ঠিক তাই, রাসেল ওয়ালেস ডারউইনের সমসাময়িক একজন বিজ্ঞানী, একজন প্রকৃতিবিদ। ডারউইন যখন এই বিপুল তথ্য ভাণ্ডারগুলিকে বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে চাইছেন, ঠিক সেই সময়ই রাসেল ওয়ালেসের গবেষণাপত্র ডারউইনের হাতে এসে পৌঁছায়। ওয়ালেস ডারউইনকে এই গবেষণাপত্র পড়ে তার মতামত জানাতে বলেন। আশ্চর্যজনকভাবে ডারউইন কিন্তু সেই একই সিদ্ধান্তে তখন উপনীত হয়েছেন, অর্থাৎ ডারউইন ওয়ালেসের সাথে যৌথভাবে তাদের গবেষণাপত্র প্রকাশ করেন। পরবর্তীকালে ডারউইন আবার বিভিন্ন গবেষণাপত্র প্রকাশ করতে থাকেন। 1859 খ্রিস্টাব্দে ডারউইন একটি বই লেখেন, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, যা বায়োলজির অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের একটি দিক উন্মোচন করে। তৎকালীন সময়ের যে বিশ্বাস, বিভিন্ন জীবের সৃষ্টি সম্পর্কে যে তত্ত্ব, সেই তত্ত্বগুলিকে নাড়িয়ে দেয়। ডারউইন তার তত্ত্বকে প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন থিওরি বলেন। কি সেই ন্যাচারাল সিলেকশন থিওরি বা প্রাকৃতিক নির্বাচনবাদ? ডারউইন বলেন, এই পৃথিবীতে যে বিভিন্ন প্রকারের জীব আছে, বিভিন্ন বৈশিষ্ট্যের জীব আছে, সেই জীবেরা নিজেদের মধ্যে নিরন্তর সংগ্রাম করতে থাকছে। এই সংগ্রামের ফলে যারা জয়ী, যারা যোগ্য, সেই জীবেরাই প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়ে পরবর্তী অংশে বেঁচে থাকছে। অর্থাৎ এই প্রকৃতি দ্বারা নির্বাচিত জীবগুলি পরবর্তীকালে নতুন প্রজাতি সৃষ্টি করছে, অর্থাৎ অরিজিন অফ নিউ স্পিসিস বা নতুন প্রজাতির উৎপত্তিতে এই প্রাকৃতিক নির্বাচনবাদ একটি বিশেষ ভূমিকা গ্রহণ করছে। যাই হোক, এখন দেখে নিই ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ বা ন্যাচারাল সিলেকশন থিওরির মূল প্রতিপাদ্যগুলো কি। ডারউইনের ন্যাচারাল সিলেকশন থিওরির মূল প্রতিপাদ্যগুলি হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি, যাকে আমরা ইংরেজিতে বলবো প্রোডিগ্যালিটি অফ রিপ্রোডাকশন। নেক্সট, বাসস্থান ও খাদ্যের সীমাবদ্ধতা, ইংরেজিতে বলবো লিমিটেশনস অফ ফুড অ্যান্ড হ্যাবিটেট। নেক্সট, অস্তিত্বের জন্য সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। নেক্সট, ভেদ বা প্রকরণ, যাকে আমরা ইংরেজিতে বলবো ভ্যারিয়েশন। নেক্সট, যোগ্যতমের উৎবর্তন বা সার্ভাইভালিটি অফ ফিটেস্ট। নেক্সট,
প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন, এবং পরবর্তীতে নতুন প্রজাতির উৎপত্তি বা অরিজিন অফ নিউ স্পিসিস। ঠিক এই ক্রমে আমরা এগুলিকে মনে রাখব: অত্যধিক হারে বংশবৃদ্ধি, বাসস্থান এবং খাদ্যের সীমাবদ্ধতা, অস্তিত্বের জন্য সংগ্রাম, ভেদ বা প্রকরণ, যোগ্যতমের উৎবর্তন, প্রাকৃতিক নির্বাচন এবং নতুন প্রজাতির উৎপত্তি। চলো এখন দেখে নিই একে একে এই প্রতিপাদ্যগুলি। প্রথম প্রতিপাদ্যে ডারউইন বলেছেন যে একটি জীব তার সক্ষমতা স্তর অনুযায়ী জীব সৃষ্টি করে, অর্থাৎ জননের মাধ্যমে অসংখ্য জীব সৃষ্টি করে। একটি স্ত্রী হাতি 12 বছরে একটি সন্তান উৎপাদন করে। একই রকমভাবে একটি ঝিনুক অসংখ্য ডিম পাড়ে এবং তার জীবদ্দশায় সে যতগুলি ডিম পাড়ে প্রত্যেকটি ডিম থেকে যদি একটি একটি করে ঝিনুক তৈরি হতো, তাহলে এতদিনে পৃথিবীর সমস্ত জলভাগ ঝিনুকে ভরে যেত। এরকম বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ তারা তাদের সক্ষমতা স্তরে থেকে বংশ বিস্তার করে, অর্থাৎ অত্যধিক হারে বংশ বিস্তার করে। কিন্তু এই সমস্ত অফস্প্রিংগুলি প্রকৃতিতে বেঁচে থাকে না। কেন না? ডারউইন তার পরের প্রতিপাদ্যে বলছেন যে বাসস্থান ও খাদ্যের সীমাবদ্ধতা, অর্থাৎ এই সমস্ত জীবেরা, এই যে অসংখ্য জীব উৎপাদিত হলো, তারা তাদের খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতার জন্যে নিজেদের মধ্যে বিভিন্নভাবে সংগ্রামে লিপ্ত হয় এবং তারা মৃত্যুবরণ করে। অর্থাৎ পৃথিবীতে একটি নির্দিষ্ট সংখ্যক জীব বেঁচে থাকে। নেক্সট প্রতিপাদ্যে আসি, তা হলো অস্তিত্বের জন্য সংগ্রাম, অর্থাৎ এই বিপুল পরিমাণ জীব নিজেদের মধ্যে সংগ্রামে লিপ্ত হয়। এই সংগ্রামকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথম হলো অন্তঃপ্রজাতির সংগ্রাম, অর্থাৎ ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল, অর্থাৎ এই জীবগুলি নিজেদের মধ্যেই খাদ্য এবং বাসস্থানের জন্য লড়াই করবে বা সংগ্রামে লিপ্ত হবে। নেক্সট আমরা দেখব আন্তঃপ্রজাতি সংগ্রাম, অর্থাৎ ইন্টারস্পেসিফিক স্ট্রাগল। নাম্বার 3 দেখব পরিবেশের সাথে সংগ্রাম, অর্থাৎ এই জীবগুলি যে শুধু অন্যান্য প্রজাতির জীবীদের সাথে লড়াই করবে বা সংগ্রাম করবে তাই নয়, খাদ্য এবং বাসস্থান ছাড়াও প্রবল প্রতিপক্ষ পরিবেশের সাথেও তাদেরকে সংগ্রামে লিপ্ত হতে হবে। অর্থাৎ প্রকৃতির সাথে লড়াই করতে করতে অনুকূল পরিবেশে তারা তাদের বংশবিস্তার করার সুযোগ পাবে, তাদেরকে টিকিয়ে রাখার বা বাঁচিয়ে রাখার সুযোগ পাবে, বা প্রতিকূল পরিবেশে তারা লড়াই করতে করতে অবলুপ্ত হয়ে যাবে। এখন যে জীবগুলি এই 3 প্রকার লড়াইয়ে জয়ী হবে, সেই জীবগুলি পরবর্তীকালে যোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ এদের ক্ষেত্রে আমরা দেখব যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভালিটি অফ ফিটেস্ট, অর্থাৎ ফিট যারা, যে সমস্ত জীবেরা ফিটেস্ট, তারাই শুধুমাত্র প্রকৃতিতে বেঁচে থাকবে। অর্থাৎ এই যোগ্য জীবেদেরকে আমরা বলবো, অর্থাৎ এই জীবগুলিকে আমরা বলবো যোগ্য জীব, তাদের উদ্বর্তন সাধিত হবে। এখন এই যোগ্য জীবগুলি প্রকৃতি দ্বারাও নির্বাচিত হবে, যা ডারউইনের ন্যাচারাল সিলেকশন থিওরির পরবর্তী প্রতিপাদ্য বিষয়। অর্থাৎ যোগ্যতম জীবগুলি প্রকৃতি দ্বারা নির্বাচিত হবে এবং প্রকৃতি দ্বারা নির্বাচিত হওয়ার পরেই তারা নতুন প্রজাতি তৈরি করবে, যাকে আমরা বলবো নতুন প্রজাতির উৎপত্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিপাদ্যগুলির মাধ্যমে ডারউইন কিভাবে একটি সরল জীব থেকে জটিল জীব বা উন্নত জীব বা একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। যাই হোক, এখন আমরা দেখে নিই ডারউইন তত্ত্বের ঠিক ত্রুটিগুলি কি কি। ডারউইন তত্ত্বের এক্ষেত্রে প্রাকৃতিক নির্বাচনবাদের যে ত্রুটি আমরা দেখব তা হলো প্রথমেই ভ্যারিয়েশন বা প্রকরণ। একটি জীবের ক্ষেত্রে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যর আগমন ঘটতে পারে, অর্থাৎ ভ্যারিয়েশন ঘটতে পারে, কিন্তু ভ্যারিয়েশনগুলি কেন হয় সে সম্পর্কে ডারউইন কিন্তু নীরব। কিভাবে ভ্যারিয়েশন এলো ডারউইনবাদ তাকে ব্যাখ্যা করতে পারেনি। শুধু তাই নয়, ডারউইনবাদের আরো একটি
ত্রুটি হলো সোমাটোপ্লাজম এবং জার্মপ্লাজম থিওরির। আমরা জানি যে সমস্ত বৈশিষ্ট্য একটি জীব প্রকরণের ফলে পায়, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলি যদি জার্মপ্লাজমে সাধিত হয় তাহলে শুধুমাত্র তা বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। যদি এই পরিবর্তনগুলি দেহকোষে অর্থাৎ সোমাটোপ্লাজমে সাধিত হয় তাহলে কিন্তু এই বৈশিষ্ট্যগুলি পরবর্তী বংশে সঞ্চারিত হয় না। অর্থাৎ ডারউইন তার ডারউইনবাদে এটি খুব স্পষ্টভাবে বলেননি যে প্রকরণ বা ভেদ আসলে জার্মপ্লাজমে সংগঠিত হয় নাকি সোমাটোপ্লাজমে সংগঠিত হয়েছে। নেক্সট আমরা দেখব অস্থায়ী এবং সঞ্চারণক্ষম ভ্যারিয়েশন। পরবর্তীকালে দেখা যায় যে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন বা চলমান ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণগুলিকে, যাদেরকে ডারউইন এক একটি একক অর্থাৎ অভিব্যক্তির এক একটি মুখ্য উপাদান হিসেবে কল্পনা করেছিলেন, পরবর্তীকালে দেখা যায় যে এই উপাদানগুলি আসলে সঞ্চরণশীল নয়, অর্থাৎ পরবর্তী বংশে এই উপাদানগুলি সঞ্চারিত হয় না এবং এগুলি আনস্টেবল বা অস্থায়ী, অর্থাৎ স্থায়ীভাবে পরবর্তী বংশে সঞ্চারিত হয় না। ফলে প্রকরণগুলি প্রথমে তৈরি হলেও এগুলি বংশ পরম্পরায় সঞ্চারিত স্থায়ীভাবে না হওয়ার জন্য এগুলি নতুন বৈশিষ্ট্যযুক্ত জীব তৈরিতে অসমর্থ। নেক্সট আমরা আরও একটি ত্রুটি দেখব, সেটি হলো মারণকারী একমুখী পরিবর্তন। সাধারণত ভ্যারিয়েশনগুলি একমুখী পরিবর্তনের মাধ্যমে সাধিত হয়। যদি ভ্যারিয়েশনগুলির ক্ষেত্রে একমুখী পরিবর্তন বারংবার ঘটতে থাকে তাহলে একটি বৃহৎ পরিবর্তন সাধিত হয়। এই বৃহৎ পরিবর্তনগুলি ওই জীবটির ক্ষেত্রে মারণকারী ভূমিকা গ্রহণ করতে পারে। এখন এই হলো ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদের ত্রুটি। পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী এই ত্রুটিগুলিকে পরিমার্জিত করে ডারউইনবাদকে নতুনভাবে ব্যাখ্যা করেছেন, নতুনভাবে লিখেছেন। তাকে আমরা বলবো নয়া ডারউইনবাদ বা নিউ ডারউইনিজম। আমরা পরের ক্লাসে নিউ ডারউইনিজম বা নয়া ডারউইনবাদ সম্পর্কে আলোচনা করব। আশা করি আজকের বিষয়টি তোমাদের কাছে খুব পরিষ্কার হয়েছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।